আচ্ছা, এরপরের টপিক গ্যাসের মোলার আয়তন। তো গ্যাসের মোলার আয়তন বিষয়টা কি? আমাদের এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে আমরা ওই গ্যাসের মোলার আয়তন বলি। এক মোল গ্যাসীয় পদার্থ যেহেতু বলছে, মনে করো এক মোল অক্সিজেন গ্যাস, এক মোল অক্সিজেন গ্যাস, এই এক মোল অক্সিজেন গ্যাস সমান কতটি? 6102223 অক্সিজেন অণু। এটা অণু না? অণু হলে এতটি অণু বলবা। তাহলে এতটি বা এক মোল অক্সিজেন গ্যাস আমার আবার কত গ্রাম হবে? 16 দুগুণে তোমার কত? 32 গ্রাম না? এটা 32 গ্রাম। তাহলে এক মোল অক্সিজেন গ্যাস সমান 32 গ্রাম। হ্যাঁ, এক মোল অক্সিজেন গ্যাস যতটুকু আয়তন দখল করবে এটি হচ্ছে তার মোলার আয়তন, গ্যাসের মোলার আয়তন। 0°C তাপমাত্রায় এবং এক বায়ুমণ্ডলীয় চাপে একত্রে প্রমাণ তাপমাত্রা, চাপ এবং আদর্শ তাপমাত্রা ও চাপ, বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থায়। আচ্ছা, তাহলে প্রমাণ অবস্থা মানে কি? প্রমাণ অবস্থা মানে 0°C তাপমাত্রা, এই জায়গায় ঘুলাবে 0°C ক্যালভিন, 0° ক্যালভিন, 0° ফারেনহাইট নাকি 0°C, এটা হবে 0°C। এবং এক বায়ুমণ্ডলীয় চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ, বা আদর্শ তাপমাত্রা বা চাপ, বা একক অবস্থায় আদর্শ অবস্থা বলা হয়। একভাবে আদর্শ বা প্রমাণ অবস্থা বলা হয়। ঠিক আছে? তো প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের যে আয়তন সেটা হচ্ছে 22.4 লিটার, এবং সকল গ্যাসের ক্ষেত্রে এটা সমান। যদি বলা হয় প্রমাণ অবস্থায় এক মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। প্রমাণ অবস্থায় এক মোল অক্সিজেনের আয়তন কত? 22.4 লিটার। প্রমাণ অবস্থায় এক মোল বাষ্পের আয়তন কত? 22.4 লিটার। মানে এটা সবসময় ফিক্স, যে কোনো গ্যাসের ক্ষেত্রে প্রমাণ অবস্থায় এক মোল এর আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা একদম ফিক্স। যেমনটা আমরা ওই যে দেখেছি কতটি, যে কোনো গ্যাসের এক মোলে কতটি? 6.0 × 10⁻23 কার্বনের ক্ষেত্রে এতটি, হিলিয়ামের ক্ষেত্রে এতটি, পানির ক্ষেত্রেও এতটি, যে কোনো অবস্থায় 6.0 × 10⁻23। সেমভাবে এখানে আয়তন, প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন সব সময় 22.4 লিটার। তো এখন আমরা কিছু সূত্রের সাথে পরিচিত হই। এন হচ্ছে মূল সংখ্যা, এন হচ্ছে কি? এন হচ্ছে মূল সংখ্যা। ডব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর, ডব্লিউ হচ্ছে কি? গ্রাম এককে ভর। আর বি হচ্ছে, ডব্লিউ মানে ওয়েট থেকে আসছে, WGIST, ওয়েট, ভর, গ্রাম এককে ভর, এটার একক কি? গ্রাম। এন মানে হচ্ছে মূল সংখ্যা। বি সমান হচ্ছে লিটার এককে আয়তন, ভলিউম থেকে আসছে, ভলিউম থেকে আসছে ভি। ক্যাপিটাল এন মানে হচ্ছে অণুর সংখ্যা, তাহলে স্মল এন মানে হচ্ছে মোল সংখ্যা, ক্যাপিটাল এন মানে হচ্ছে অণুর সংখ্যা। এম মানে হচ্ছে আণবিক ভর, মাস। এম আসছে কি থেকে? MASS, মাস থেকে আসছে আণবিক ভর বা মলিকিউলার ওয়েট বলা হয়। তো এক্ষেত্রে আমরা যদি মূল সংখ্যা বের করতে চাই, মনে করো মূল সংখ্যার সূত্র কি? মূল সংখ্যা আমরা সূত্র বের করবে N=W/M দ্বারা, N=W/M দ্বারা। তাহলে তোমাকে যত গ্রাম দেওয়া আছে ওই গ্রামকে তুমি যদি আণবিক ভর দ্বারা ভাগ করে দাও, যেটাই পাবা সেটাই হচ্ছে তার মূল সংখ্যা। ঠিক আছে? তাহলে যেটাই পাবা সেটা হচ্ছে তার মূল সংখ্যা। তাহলে যখন তোমাকে কোনো গ্যাসের কোনো, মনে করো তোমাকে এখানে দেওয়া আছে পানির, এখানে পরিমাণ হচ্ছে তোমার 20 গ্রাম পানির ওজন দেওয়া আছে, এবং তোমাকে বলছে এখানে কত মোল পানি আছে। তাহলে তুমি ওই যে আগে যেটা শিখাই দিছিলাম, এখানে তুমি বলতে পারো 18 গ্রাম সমান তোমার 1 মোল, 1 গ্রাম সমান কত? 20 গ্রাম সমান কত। তাহলে এটা অনেক বড় একটা ম্যাথ না? তুমি এত বড় করতে না চাইলে এটাকে সহজ একটা রূপ হচ্ছে এটা, N=W/M। তুমি কি করবা? ডব্লিউ সমান কত দেওয়া আছে? 20 গ্রাম, যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে 20 গ্রাম, যে ওয়েটটা, আর 20 গ্রাম। আর এম হচ্ছে মলিকুলার রেট, এটা সবসময় ফিক্সড। পানির ক্ষেত্রে কত গ্রাম? 18 গ্রাম। তাহলে 20/18, এটা হচ্ছে তোমার আনসার। বুঝে গেছে? আচ্ছা, তো সেম সূত্রটা এভাবেও লিখতে পারো যে এটা এক্ষেত্রে আমরা, এটা হচ্ছে N=W/M, আর একটা সূত্র হচ্ছে B/22.4। তাহলে তোমাকে যদি এখন এখানে ডব্লিউ দেওয়া না থাকে, অনেক সময় আয়তন দেওয়া থাকতে পারে, এত লিটার আয়তন, মনে করো পানির এতটুকু আয়তন দেওয়া আছে, মনে করো 2 লিটার। তাহলে এখানে পানির মূল সংখ্যা কত? 2 লিটার পানির 2 লিটার পানির মূল সংখ্যা কত? প্রমাণ অবস্থায় এর আয়তন 2 লিটার, তাহলে মূল সংখ্যা কত? তাহলে এই যে 2/22.4, সিম্পল, 2/22.4। তাহলে এটা একটা সূত্র। আরেকটা হচ্ছে তোমাকে এখানে আমাদের অণু সংখ্যা দেওয়া আছে, এতটা অণু দেওয়া আছে, এতটা অণু দেওয়া থাকলে তার মূল সংখ্যা কত? তাহলে এখানে এটা, তাহলে এই সূত্রটা তিনভাবে শিখবা, এই সূত্রটা এক লাইনে শিখবা এভাবে। একটা হচ্ছে N= হচ্ছে W/M, আবার হচ্ছে
বি বাই 22.4 ইজ ইকুয়াল টু হচ্ছে n বাই 6.02 ইন্টু 10⁻23। এই সূত্রটা শিখলে মোটামুটি সবই ক্লিয়ার তোমার এতক্ষণে। তাহলে এগুলো হচ্ছে সূত্র দিয়ে কীভাবে বলবা, আর এতক্ষণে তুমি যেগুলো শিখছো এগুলো ম্যানুয়ালি আমি বলে আসছি, তোমার ক্লাস 2-3 ম্যাথ যেভাবে করে এভাবে তোমাকে করে দিয়ে আসছি, বাট এভাবে তুমি এত সময় নিয়ে পরীক্ষার হলে করতে পারবে না, তোমাকে এই সূত্রগুলো ইউজ করতে হবে, বা আমরা যে সামনে যাবতীয় সূত্র ইউজ করবো এখানে শর্টকাট এগুলো করে ফেলবো। তাহলে n ইজ ইকুয়াল টু কি ডব্লিউ বাই এম, ডব্লিউ সমান তোমাকে যত গ্রাম দেওয়া থাকবে, আর এম সমান হচ্ছে তার আণবিক ভর, ঠিক আছে, আর এম বি মানে কি যত ভলিউম, বা তোমাকে যেটা যে সূত্র যখন প্রয়োজন হয় ওটা ইউজ করবা। এটা একটা আলাদা সূত্র, এটা একটা আলাদা সূত্র, এটা একটা আলাদা সূত্র, সবগুলো আমরা কি বের করার জন্য শিখি, এন বা মোল সংখ্যা বের করার জন্য শিখি। তাহলে বি বা 22.4 এটা একটা সূত্র, এন বাই 6.02 10⁻23 এটা একটা সূত্র, এন সমান কি কতটি অনুসংখ্যা দেওয়া আছে সেটা। আচ্ছা, তো এখানে বললো আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটারে কতটি অণু আছে, 1 লিটারে কতটি অণু আছে। তাহলে তুমি সূত্র কি জানো, আমরা জানি যে 1 লিটারে কতটি অণু আছে, তার মানে আমাদের বের করতে হবে এটা ভি দিয়ে, তাই না। n ইজ ইকুয়াল টু মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আমাদের 22 আচ্ছা এই জায়গায় n ইজ ইকুয়াল টু ভি বাই, হ্যাঁ আচ্ছা এই জায়গায় এটা ইয়ে করতে হবে, এটা পরেরটা ইউজ করতে হবে, মানে এক্ষেত্রে খেয়াল করো এই যে n ইজ ইকুয়াল টু বি বাই 22.4 এ n ইজ ইকুয়াল টু, তার মানে আবার n ইজ ইকুয়াল টু n বাই 6.02 10⁻23, তার মানে আমরা এটা লিখতে পারি না বি বাই 22.4 ইজ ইকুয়াল টু n বাই 6.02 ইন্টু 10⁻23, এটা তো আমরা লিখতে পারি তাই না, কারণ দুইটাই ইজ ইকুয়াল টু n, এ n সমান এ n, তার মানে আমরা এটা ইজ ইকুয়াল এটা লিখতে পারি বি বাই 22.4 ইজ ইকুয়াল টু n বাই 6.02 10⁻23। এখন আমাদের এখানে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে এখানে কতটি অণু আছে সেটা, এই যে অণুর সংখ্যা, তাহলে আমরা ক্যাপিটাল এন এর মান জানতে চাইছি, ক্যাপিটাল এন এর মান, হ্যাঁ। তো আমরা কি করব, এই জায়গাটাতে এটা উপরে নিয়ে যাব, এই ভলিউমটা উপরে নিয়ে যাব, খেয়াল করো। তাহলে আমি লিখি এই জায়গায় আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে n ইজ ইকুয়াল টু বি বাই 22.4, n ইজ ইকুয়াল টু বি বাই 22.4, আরেকটা সূত্র জানি n ইজ ইকুয়াল টু n বাই 6.02 10⁻23, n ইজ ইকুয়াল টু n বাই ক্যাপিটাল n বাই 6.02 10⁻23। তাহলে এটা তুমি আগে শিখে আসছো, এখন এটাও n সমান এটাও n সমান এটা, তার মানে আমি এটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি বি বাই 22.4 ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি, এই যে আমার সূত্র এখন হচ্ছে বি বাই 22.4 ইজ ইকুয়াল টু n বাই 6.02 ইন্টু 10⁻23, তাই না, এটা ইজ ইকুয়াল এটা লিখলাম। এখন আমাদের এখানে n এর মান বের করতে হবে, তাহলে আমি যদি এখানে nটা রাখি, এই যে nটা যদি এই পাশে রাখি আর 6.02 এই পাশে গুণ আকারে চলে যাবে, তার মানে এখানে থেকে b ইন্টু 6.02 ইন্টু 10⁻23, এখানে 22.4 নিচে আছে, 22.4 নিচে আছে, এখানে b এর ভ্যালু কত লিটার বলছে 1 লিটার, তাহলে আনসার এখানে 1 আর এখানে 6.02 10⁻23 আছে, এই যে এটা থাকবে ডিভাইড বাই 22.4, এই যে এটাই, এখানে গুণ একটা দেখানো হয় নাই, বা একটু কঠিন করে হয়তো তোমাদের লাগতে পারে, এখানে সূত্র দিয়ে বুঝলেই সহজ। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ দিলে এতটি অণু পাবা, এটাই হচ্ছে আনসার। জাস্ট এখানে ম্যাথ, এগুলো আর কিছুই না। এখানে এটা দেখো 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত, এক্ষেত্রে আমাদের আয়তন বা ভলিউমটাই জানতে চাচ্ছে লিটারে, হ্যাঁ ভলিউমটাই জানতে চাচ্ছে। তাহলে আমরা ভলিউমের জন্য সূত্র কি জানি, n ইজ ইকুয়াল টু বি বাই 22.4, তাহলে আমাদের এই যে বিটা আমরা এই পাশে লিখতে পারি, বিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে nটা চলে যাবে ওই পাশে, nটা চলে যাবে তোমার গুণ আকারে, তাই না, এটা পাশে গুণ আকারে চলে যাবে 22.4 গুণন n, তাহলে কত মোল বললো 5 মোল, তাহলে 5 ইন্টু 22.4, 4 ইন্টু 5 কত হয়, যেটা হয় ততই আনসার, এই যে 112 লিটার। সেমভাবে এগুলো করবা। এখানে বললো প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, এগুলো না করলে তোমার মাথা খুলবে না, ঠিক আছে। তো 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, খেয়াল করো, কিন্তু আমাদের গ্রাম থেকে জানতে চাচ্ছে তার আয়তন, তো তোমরা দুটো সূত্র জানো, একটা হচ্ছে n ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম, আরেকটা জানো কি বি বাই 22.4, তাহলে আমি এটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি এখন, এই যে এখানে এটা লিখে এটা ইজ ইকুয়াল টু এটা, তার মানে আমাদের কি দেওয়া আছে ডব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু আমি ভি বাই 22.4 লিখতে পারি। আমাদের জানতে চাচ্ছে কি এই যে আয়তনটা বিটা, আমি যদি বি এ পাশে রাখি বাকি সব পাশে ডব্লিউ বাই এম ইন্টু 22.4, তো এখানে তো মান দেওয়া আছে, ডব্লিউর মান কত দেওয়া আছে, এখানে ডব্লিউর মান দেওয়া আছে 10 গ্রাম,
দেন এম মলিকুলার ওয়েট হাইড্রোজেন গ্যাসের, হাইড্রোজেন গ্যাস বলছে কিন্তু হাইড্রোজেন গ্যাস হচ্ছে H2 এটা, এবং এটার ভর হচ্ছে 2 গ্রাম, ঠিক আছে। তাহলে এটা ডিভাইডেড বাই 2 ইন্টু বায়ুজাহিক চার্জ যেটা হয়, এটা আনসার 112 লিটার আনসার। এভাবে করে করতে হবে। আর যদি ওই যে আমি যেটা মানে এটা হচ্ছে আমি তোমার সূত্র দিয়ে খুব সহজে করে ফেলা, এটা হচ্ছে সূত্র দিয়ে খুব সহজে করে ফেলা। আর যদি এটা মানে ঝামেলা লাগে বা কঠিন লাগার কথা না আসলে, মানে এটা তোমরা তো জাস্ট ইয়ে না যে এত একবারে বুঝবা না, নুফ না এখন, তাই না? তো বোঝার কথা। তারপরে যদি কঠিন লাগে ওই যে আগের একদম অ্যানালগ সিস্টেমে করতে পারো, যে এখানে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন জানতে চাচ্ছে। তো তুমি জানো কি 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য যে বা আয়তন এটা হচ্ছে 22.4 লিটার। সুতরাং 1 গ্রামের জন্য যে আয়তন 1 গ্রামের জন্য যে আয়তন সেটা হচ্ছে 22.4 ডিভাইডেড বাই 2 গ্রাম। সুতরাং 5 গ্রামের জন্য যে আয়তন 22.4 গুণন 5 ডিভাইডেড বাই 2, এটা হবে না? 2 10 গ্রাম, সরি 10 গ্রাম তো বললাম না, এটা 10 গ্রাম, হ্যাঁ 10 গ্রাম, 10 গ্রাম, তাহলে এটা 10 হবে। হ্যাঁ, তাহলে এই যে এবার মিলে গেল, তো এটা 5 ইন্টু 22 যত আসে 112 লিটার। মানে তোমার যদি কঠিন লাগে তাহলে এভাবে করতে পারো, বাট সহজই, দুইটাই সহজ। এটা হচ্ছে আমি কিভাবে করলাম, এটা এই যে আমরা জানি যে 2 গ্রাম সমান কি 1 মোল, 2 গ্রামের আমরা জানি 1 মোল সমান 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস, তাই না? তো 2 গ্রামের পর 22.4 লিটার, 2 গ্রামের আয়তন, 1 গ্রামের জন্য কত, 10 গ্রাম যেহেতু বলছে 10 গ্রামের জন্য কত বের করলাম। দুইভাবে চাইলে করতে পারো। এবার আসো, এটা কি বুঝছো? জি। ওকে। মোল এবং আণবিক সংকেত, তাহলে আমাদের মোটামুটি ক্যালকুলেশন টাইপ ম্যাথ এইগুলাই, এর বাইরে আর খুব একটা যে ক্যালকুলেশন আছে তা না, জটিল ক্যালকুলেশন করবে একদম সামনের ক্লাসে গেলে। আচ্ছা, মোল এবং আণবিক সংকেত, তাহলে মৌলের সংখ্যা কি বলবা? কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলা হয়। পানি হচ্ছে কত, এখানে হাইড্রোজেন দিয়ে অক্সিজেন 16, কত হয় 18 গ্রাম, তাই না? এই 18 গ্রাম সমান তার 1 মোল। তাহলে কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে, এই যে 18 গ্রাম হয় আণবিক ভর, এই আণবিক ভরকে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় 18 গ্রাম পাওয়া গেছে, সেটাই হচ্ছে ওই পদার্থের জন্য 1 মোল, এবং এটাই হচ্ছে তার 1 মোল। তো পানির H2 এটা আণবিক ভর 18 গ্রাম, দেন 18 গ্রামকে আমরা যদি প্রকাশ করি তাহলে একটাকে 1 মোল পানি বলা হয়। আণবিক সংকেত থেকে আরও অনেক তথ্য পাওয়া যায়। এখানে H2O আণবিক সংকেত থেকে যে তথ্য পাওয়া যায় তা নিচে উল্লেখ করা হলো, খেয়াল করো। এক্ষেত্রে আমরা H2O এর নাম কি, পানি। দেন এই যে 1 অণু পানির সংকেত কি, H2O। 1 মোল পানির সংকেত কি, H2O। 1 অণু পানির মধ্যে 2টা হাইড্রোজেন পরমাণু, 1টা অক্সিজেন পরমাণু আছে। যদি বলা হয় পরমাণু কয়টা, এখানে H2O এর পানির অণু কয়টা, একটা। H2O অণুর মাঝে হাইড্রোজেন পরমাণু কয়টা, 2টা। অক্সিজেন পরমাণু কয়টা, একটা। দেন 1 মোল H2 অণুতে 2 মোল হাইড্রোজেন আছে, 1 মোল অক্সিজেন পরমাণু আছে। দেন 1 মোল H2তে হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গ্রাম, অক্সিজেনের ভর 16 গ্রাম, টোটাল ভর 18 গ্রাম। 1 মোল অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এতটি, কারণ এই যে 2টা আছে না, 2 ইন্টু এতটি। দেন অক্সিজেন পরমাণুর সংখ্যা, যেহেতু অক্সিজেন একটা তাই ইন্টু 1, পানির অণুর সংখ্যা এতটি, এটাই। এবার আসো মূলার দ্রবণ বিষয়টা কি। মূলার দ্রবণ অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য, মূলার দ্রবণের সংখ্যাটাও আমাদের আসে। তো আমরা দ্রব জানি, দ্রাবক বিষয়গুলো জানি, তাই না? দ্রব বা দ্রাবক বিষয়টা কেমন, এটা হচ্ছে তোমার একটা পানির শরবত, বা এখানে একটা গ্লাসে পানি আছে, হ্যাঁ পানি আছে, ওই পানির মাঝে তুমি কি মেশাবা, তুমি চিনি মিশাবা, এখানে চিনি মিশাবা। এই যে এখানে যখন চিনি মিশাবা, এখানে একটা শরবত তৈরি হবে না? তাহলে যেটা মিশাইলা সেটা হচ্ছে দ্রব বা সলিউট, যেটাতে মিশাইলা সবচেয়ে বেশি পরিমাণে কি আছে এখানে, পানি না? হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যামাউন্টে, এই ম্যাক্সিমাম অ্যামাউন্টকে আমরা বলি দ্রাবক। এটা হচ্ছে কি আমাদের দ্রাবক, এবং যেটা তৈরি হলো, এই যে দ্রব এবং দ্রাবক মিলে যেটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে দ্রবণ বা সলিউশন। একটু ওয়েট করো, ওকে। তো কি বলতে চাচ্ছি, এখানে তুমি যখন চিনি মিশাবা সেটা হচ্ছে দ্রব, আর যেটাতে পানিতে মিশালে সেটার নাম হচ্ছে দ্রাবক, এবং যেটা তৈরি হইলো এবং দ্রাবককে বলা হচ্ছে সলভেন্ট, SOLVENT, সলভেন্ট। এবং এখানে যেটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে দ্রবণ বা সলিউশন, দ্রবণ বা সলিউশন। তো
এই যে আমরা যখন এটাকে তুমি যখন স্যালাইন বানাই আমরা তখন কি করি, যে এখানে সোডিয়াম ক্লোরাইড দিই বা লবণ দিই, সোডিয়াম ক্লোরাইড লবণ দিই, এখানে পানিতে থাকে, সেটা পানিতে থাকে এবং পানিতে থাকার ফলে আমরা কি তৈরি করি, একটা সলিউশন তৈরি করি। সলিউশনটার নাম কি, আমরা বলি এটা তোমার কি বলা হয়, স্যালাইন বলা হয়। ওটস কিনো না, ওটস বাজার থেকে, ওটস স্যালাইন, ORS, ওটস, ওরাল ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিহাইড্রেশন সলিউশন। তো এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম ক্লোরাইড থাকে। ওরাল কেন, কারণ এটা আমরা মুখ দিয়ে খাই। তারপর রিহাইড্রেশন কেন, এটা আমাদের যে রিহাইড্রেশন, পানির শূন্যতা তৈরি হয় বডিতে যে কোনো কারণে, অতিরিক্ত গরমে কিন্তু আমাদের এই যে মানে একজন মানুষ রিহাইড্রেটেড হইতে পারে। তো এই যে বর্তমানে অনেক বেশি হিট ওয়েভ চলতেছে, হিট ওয়েভ চলার কারণে অনেক বেশি ঘামায়, অনেক বেশি সোয়েটিং হয়। এই যে অনেক বেশি ঘামার কারণে একজন মানুষের কি হয়, কারণ অনেক বেশি পরিমাণে ফ্লুইড দেহ থেকে লস হবে, অনেক বেশি পরিমাণে ফ্লুইড দেহ থেকে বেরিয়ে যাবে, ফলে কী হবে, পানি শূন্যতা তৈরি হবে। এই পানি শূন্যতার জন্য অনেক সময় হিট স্ট্রোক পর্যন্ত করতে পারে মানুষজন। তো হিট স্ট্রোকটা কেমন হয়, হিট স্ট্রোকটা হচ্ছে তোমার এই যে ব্রেনে আমাদের যে মনে করো যখন এখানে আমাদের এখানে সেরেব্রাম আছে, তাই না, ব্রেনের মাঝে সেরেব্রাম আছে, সেরেবেলাম আছে। তো এখানে যখন রিহাইড্রেশন শুরু হয়, বডি থেকে পানি বেরিয়ে যায় অনেক পরিমাণে, তখন এখানে ইডেমা ফর্ম হয়। ইডেমা মানে আমাদের এখানে আনওয়ান্টেড ফ্লুইড এখানে অ্যাকুমুলেট করে আমাদের ব্রেইনে। তো যখন আনওয়ান্টেড ফ্লুইড অ্যাকুমুলেট করবে, এখানে আমাদের ব্রেনটা সাইজে অনেক বড় হয়ে যায়। বাট আমাদের ব্রেন বড় হলে কী হবে, আমাদের যে করোটি, এখানে যে মাথার যে হাড্ডি, এই মাথার হাড্ডি তো বড় হবে না, এই মাথার হাড্ডি তো একদম ফিক্সড, এটা মাথার হাড্ডি তো আর বড় হবে না, বাট ব্রেনের আকারটা বড় হয়ে যায়। ফলে একটা ছোটো জায়গার মানে ব্রেন এখন কি করবে, সে উপরে ওঠারও জায়গা নেয়, নিচে পাশেরও জায়গা নেয়, সে কী করে, আমাদের একটা এখানে অক্সিপিটাল একটা ফোরামেন আছে, অক্সিপিটাল বলে একটা ফোরামেন আছে, হ্যাঁ, এই ফোরামেন দিয়ে সে ভিতরে এখানে চাপ দেয়। এখন চাপ দেওয়ার কারণে কি হয়ে যায়, যে নার্ভ আছে, ভেসেল আছে, এখান থেকে টাস করে এখানে ব্লিডিং হয়ে স্ট্রোক হয়, এটাকে বলা হচ্ছে হিট স্ট্রোক। অনেক সময় দেখা যায় যে কি আমাদের একজন মানুষ একদম ভরদুপুরে এসে জমিতে কাজ করতে গেছে, হঠাৎ করে টাস করে ঘুরে পড়ে গেছে, এরপরে যখন মেডিকেলে নিয়ে যায় শুনে হিট স্ট্রোক করছে। এটা মূলত এই কারণেই হয়ে থাকে এগুলো। তো এটার সলিউশন কি, ওটস খাওয়া, ওটস স্যালাইন, ওরাল রিহাইড্রেশন সলিউশন, এটা খাইলে ওই যে মনে করো অতিরিক্ত যারা রিক্সা চালায় বা বাইরে অনেক বেশি কাজ করে গরমের মাঝে, যখন এই ওটস স্যালাইনটা খাবে, ওই ক্ষেত্রে তাদের অতিরিক্ত গরমে রিহাইড্রেশনটা তখন এটা রোধ হবে। তবে ওটস খাওয়ার কিছু নিয়ম আছে, 500 ml পানিতে, একটা ওটস স্যালাইন তোমার 500 ml পানিতে খাইতে হবে, কারণ এটা আইসোটনিক। 500 ml পানি, এর চাইতে কম বেশি করলে এটা হাইপোটনিক হবে, তখন এটা হিতে বিপরীতে হবে, কাজ করবে হিতে বিপরীতে, এটা বি কেয়ারফুল। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছি সলিউশন, এটা কি, এটা দ্রবণ বা সলিউশন। তো এখানে দ্রাবককে, এখানে যেমন দ্রব ছিল কি, এই যে ওটস স্যালাইন যেটা বাজার থেকে কিনে নেয় সেটা হচ্ছে দ্রব ছিল, আর পানিটা হচ্ছে দ্রাবক, আর স্যালাইন যেটা বানানো হলো এটা হচ্ছে সলিউশন, ঠিক আছে। তো এটা হচ্ছে দ্রবণ, এটা হচ্ছে কি দ্রবণ। তো এখানে আমাদের একটু পরিচিত হওয়া লাগবে, একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে যে ধরো কোনো দ্রাবকে একটা দ্রবীভূত আছে, দ্রাবক মানে কি, যে পানিটা বোঝাচ্ছে, দ্রব মানে কি, যে স্যালাইন বা গ্লুকোজ বা তোমার এই যে চিনি, এগুলো বোঝাচ্ছে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবণকে মূলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলা হয়। তাহলে এটা হচ্ছে, মনে করো আমার 1 লিটার পানি আছে, এই জায়গায় আমার 1 লিটার পানি আছে, 1 লিটার পানির মাঝে আমি 1 মোল সোডিয়াম ক্লোরাইড দিলাম, 1 মোল সোডিয়াম ক্লোরাইড এখানে মিশ্রিত করলাম। এই 1 লিটার পানির মাঝে আমি 1 মোল সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত করলাম। 1 মোল সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত করার কারণে এখানে যে সলিউশনটা তৈরি হলো, এটার নাম হচ্ছে মোলার দ্রবণ। এটার নাম কি, মোলার দ্রবণ। তাহলে সংজ্ঞাটা খুব সহজ। সেমভাবে মনে করে এখানে 1 লিটার পানি তুমি যদি কপার মিশ্রিত করে 1 মোল, তাহলে যেটা তৈরি হবে সেটা তোমার মোলার দ্রবণ। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, সেই পরিমাণ দ্রবণকে 1 মোলার দ্রবণ বা মোলার দ্রবণ বলা হয়। 1 লিটার দ্রবণ যদি 2 মোল দ্রবীভূত থাকে, তাহলে কি বলবা, তাকে 2 মোলার দ্রবণ বলবা। 3 মোল দ্রবীভূত থাকলে তাকে 3 মোলার দ্রবণ বলবা। বুঝে গেছে? কিন্তু 1 লিটার কিন্তু 1 লিটারটা চেঞ্জ হবে না। এই জন্য আবার প্রতি লিটারেও বলি অনেক সময়। আবার টেম্পারেচার কিন্তু ফিক্সড, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত দ্রবের যে যখন দ্রবীভূত হয়, ওই দ্রবণকে আমরা বলি মোলার দ্রবণ, বা 1 মোল দ্রবীভূত থাকলে সেটাকে 1 মোলার দ্রবণ, 2 মোল দ্রবীভূত থাকলে সেটাকে 2 মোলার দ্রবণ বলা হয়। তো দ্রাবক দ্রবণ বলতে কি বোঝায়, এটা অলরেডি একটা উদাহরণের মাধ্যমে আমি বুঝাই দিয়েছি, এখানে এগুলো পড়তে পারো চাইলে। তো দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক। দ্রবণ ইজ ইকুয়াল টু কি, দ্রব প্লাস দ্রাবক। চিনি প্লাস পানি ইজ ইকুয়াল টু চিনি পানি, যেটাকে আমরা শরবত বলি।
আর এখানে লঘু দ্রবণ গাঢ় দ্রবণ মানে কি? লঘু দ্রবণ মানে হচ্ছে মনে করো একটা গ্লাস, এখানে 1 লিটার পানি আছে, 1 লিটার পানিতে তুমি মনে করো এখানে 1 চামচ চিনি দিলা, 1 চামচ চিনি দিলা, 1 চামচ চিনি দিলা, তাহলে এখানে এটা যতটুকু হবে, তুমি যখন 2 চামচ দিবে এটা আরও বেশি গাঢ় হবে না, আরও বেশি তোমার ঘনত্ব বেশি হবে না? তাহলে 1 চামচ দেওয়ার পরে সেটা লঘু দ্রবণ, মনে করো 2-3 চামচ 4 চামচ দেওয়ার পরে এটা গাঢ় দ্রবণ হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে এখানে এটা এভাবে আমরা দ্রবের পরিমাণের উপর ডিপেন্ড করে এটা আমরা এই করতে পারি। আচ্ছা, তো ল্যাবরেটরিতে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে কম পরিমাণ দ্রব মিশ্রিত করলে তাকে আমরা লঘু দ্রবণ বলা হয়। একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে বেশি পরিমাণ দ্রব মিশ্রিত করলে তাকে গাঢ় দ্রবণ বলা হয়। আসলে দ্রাবকের মধ্যে কতটুকু পদার্থ যোগ করলে সেই দ্রবণ লঘু হবে, তার কতটুকু পদার্থ যোগ করলে সেই দ্রবণ গাঢ় হবে তার কোনো নিয়ম নাই। দ্রাবকের মধ্যে তুলনামূলক কম পরিমাণে দ্রব থাকলে সেটা লঘু দ্রবণ হয়, দ্রাবকের মধ্যে তুলনামূলক বেশি দ্রব থাকলে সেটা আমরা বলি গাঢ় দ্রবণ। ঠিক আছে? তো একটা নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূততা আছে তাকে বলা হয় মোলারিটি। এবার আসো মোলারিটি সংখ্যাটা তোমরা কেন জানি ভুলে যাও। এই যে মোলারিটি সংখ্যা মানে কি? এই যে এখানে আমাদের 1 লিটার পানি আছে, হ্যাঁ 1 লিটার পানি আছে, 1 লিটার পানি আছে। 1 লিটার পানির মাঝে আমি এখানে মনে করো 1 মোল 2 মোল সোডিয়াম ক্লোরাইড মিশালাম, 2 মোল সোডিয়াম ক্লোরাইড মিশালাম, তাহলে এখানে কত লিটার? 1 লিটার, মানে প্রতি লিটার আর কি, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে আমি 2 মোল সোডিয়াম ক্লোরাইড মিশালাম, তার মানে আমার এখানে মোলারিটি কত? 2 মোল পার লিটার। মানে এটা এই একক দিয়ে বোঝা যায়, মোলারিটির একক কি? মোল পার লিটার, মোল পার লিটার। পার লিটার মানে কি? প্রতি লিটারে যত মোল, প্রতি লিটারে যত মোল। মনে করে এখানে 2 মোল সোডিয়াম ক্লোরাইড মিশানোর ফলে আমার আনসার কি? 2 মোল পার লিটার হচ্ছে তার ঘনত্ব বা মোলারিটি। তার মানে প্রতি লিটারে 2 মোল মিশানো হয়েছে। মনে করো আমি যদি এখানে 4 মোল মিশাই, আমার আনসার হবে কি? 4 মোল পার লিটার, তার মানে প্রতি লিটারে 4 মোল। ঠিক আছে? তার মানে কি 1 লিটার প্রাণীতে বা 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে তার মোলারিটি। এই যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে বা প্রতি লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, 1 মোল থাকলে 1 মোল পার লিটার, 2 মোল থাকলে 2 মোল পার লিটার, 4 মোল থাকলে 4 মোল পার লিটার, যত মোল দ্রব মানে কি? এই যে চিনি বা সোডিয়াম ক্লোরাইড বা যে কোনো কিছু দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 2 মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে মোলারিটি 2। 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে সেমি মোলার বলা হয়। সেমি মানে কি? হাফ। সেমি মানে কি বোঝায়? অর্ধেক বোঝায়। সেমিফাইনাল মানে কি? ফাইনালের আগে যেটা হয়, ফাইনালের অর্ধেক পরিমাণ এটাই বোঝানো হয়। তাহলে সেমি মোলার মানে কি? 1 মোলারের অর্ধেক 0.5 মোলার। তাহলে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে সেমিমোলার বলা হয়। আবার তুমি যখন 1কে 10 ভাগে ভাগ করবা সেটা হবে 0.1। 1কে 10 ভাগে ভাগ করলে সেটা হচ্ছে ডেসি বলা হয়, ডেসি। তাহলে 1 মোলকে তুমি যদি 10 ভাগে ভাগ করো ডেসিমোলার পাবা। তাহলে যদি 0.1 1কে 10 ভাগে ভাগ করলে কি হয়? 0.1। তাহলে যদি 1 লিটার দ্রবণের মাঝে যদি 0.1 মোল দ্রব দ্রবীভূত রাখো সেটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণের এ কি? 0.1। সেমিমোলার দ্রবণের এ কি? 0.5। খুবই সহজ পড়াশোনা এগুলা। বিভিন্ন মোলারিটি দ্রবণ প্রস্তুত করেন, তাহলে এগুলো এখন বুঝছো যে গ্রাম এককে আমরা দ্রবণের মোলারিটি আয়তন, দেন দ্রবের ভর বের হবে 1000। এবার যদি বের করো W = SMB/1000, সেটা W = SMB/1000, যেখানে S হচ্ছে কি? এই যে S হচ্ছে দ্রবণের মোলারিটি, S হচ্ছে দ্রবণের মোলারিটি। সলিউবিলিটিও বলা হয় এটাকে। কোথেকে আসছে? SO, সলিউবিলিটি, সলিউবিলিটি। W ওয়েট থেকে আসছে, মিলিলিটার দ্রবণের আগে এটা হচ্ছে ml এককে, হ্যাঁ এটা হচ্ছে ml এককে। তুমি যদি এটা ml না দিয়ে লিটারে দাও তাহলে এটা 1000টা চলে যাবে কিন্তু, হ্যাঁ এটা 1000টা চলে যাবে। এই 1000টা দেওয়া হয়েছে এটাকে মূলত S এককে নিয়ে আসার জন্য। তো দ্রবের আণবিক ভর m, তাহলে এখানে W = SMB/1000 এর শুধু পরিচয় কি? S হচ্ছে কি? মোলারিটি, m হচ্ছে কি? আণবিক ভর, b হচ্ছে কি? ভলিউম বা আয়তন, কিসে? ml এককে। আর 1000 মানে হচ্ছে 1000 দ্বারা ভাগ। আর যদি এটা লিটারে দাও তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে না। মোলারিটি বা গণমাত্রা সংক্রান্ত সমস্যার জন্য আছে এই সূত্রটা আমরা ইউজ করব। আচ্ছা, এবার আসো এখানে 250 ml আয়তনিক ফ্লাক্স আমরা এই যে বিভিন্ন গণমাত্রার দ্রবণ প্রস্তুত করতে ব্যবহার করি। 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড কীভাবে প্রস্তুত করা যাবে? তাহলে এখানে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড আমরা নিব সেটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে W বের করতে হবে। W = SMB/1000। তাহলে S দেওয়া আছে কত মোলার? 0.2 মোলার। এখানে কত হবে? 0.2। M সমান সোডিয়াম ক্লোরাইড সমান কত গ্রাম? সোডিয়াম ক্লোরাইড সমান 58.5 গ্রাম। B সমান কত? এখানে 250 ml না, তার মানে 250, এটা হচ্ছে কি 250। তার মানে আনসার কত হয়? এই যে 1000 দ্বারা ভাগ করলে 2.925 গ্রাম আসবে। এই যে এইভাবে বসে W = আমি এইভাবেই করলাম, W = SMB/1000, এবার সূত্র দিয়ে বসে দিলে হবে। সেমভাবে ম্যাথগুলো করবা। 2 লিটারে এত মোলার সোডিয়াম কার্বনের দ্রবণের মধ্যে কী পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে? তাহলে W = SMB/1000
1000 কি বের করতে হবে, কি পরিমাণে সোডিয়াম কার্বনেট, তার মানে ডব্লিউ বের করতে হবে। ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি বাই 1000 এর মধ্যে এস এর মান দেওয়া আছে 0.1, এম এর মান দেওয়া আছে সোডিয়াম কার্বনেটের বর বের করে, সোডিয়াম 23 যেখানে কত হয় 46 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 348 কত হয় 106 না সামথিং, হ্যাঁ 106। তাহলে 106 এটা এম এর মান হচ্ছে 106, বি হচ্ছে কত লিটার 2 লিটার, 1000 ডিভাইড বাই 1000 শেষ। এস এম বি বাই 1000 এই যে 0.1 দুই এটা কি সে নিছে 2 লিটার, হ্যাঁ এম এল এ বলছে এটা 2 লিটার, এটা বারবার বলতেছে কিন্তু আনসার তুমি যদি বি 2 লিটার বসায় দাও তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে না, দেন 1000 দ্বারা ভাগ করবা। আর এস এম এল তো যাবো না, সোডিয়াম ক্লোরাইড মোলারিটি কত, এখানে তোমাকে এস এর মানটাই জানতে চাইছে, কিসের মান, এস এর মান। তাহলে তুমি শুধু জানো ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি বাই 1000, তোমাকে এস এর মানটাই জানতে চাচ্ছে, এস ইজ ইকুয়াল টু কী হবে তাহলে, তাহলে এটা হবে 100,000 ডব্লিউ ডিভাইড বাই এম বি। এই যে আর গুণগুলো না জানলে তোমার ছোটো ভাই বোন থাকলে শিখে নেবা, হ্যাঁ। আর এখানে তাহলে ডব্লিউ কত গ্রাম, 20 গ্রাম বলছে, তাহলে 1000 গুণন 20, এম এর মান কত, সোডিয়াম কার্বনেট 106, আর এখানে বি এর মান কত, বি এর মান 250 ml, 250 ml-এই বসাবা, এস আই কেনার প্রয়োজন নাই, তাহলে যেটা আসবে সেটা অ্যান্সার 0.75 মোলার। এই যে এস এম বি বাই 1000 আমি এভাবে করেছিলাম, এই যে এসটাই পাশে নিয়ে আসছে, 20টাই পাশে ভাগাকারে নিয়ে গেছে, এটাই। এখানে দেখো এখানে আয়তনটা জানতে চাইছে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি বাই 1000, তাহলে এখানে কি জানতে চাইছে, বিটা বের করতে হবে, তাহলে আমরা বিটা এক পাশে রেখে বাকি যদি সব এ পাশে নিই, এটা হবে 1000 ডব্লিউ আর এস এম এদিকে চলে আসবে। তাহলে এখন এই যে ডব্লিউ এর মান জানা আছে কত গ্রাম, 20 গ্রাম, তারপর এস এর মান জানা আছে কত মোলার, 0.75 মোলার, এম এর মান জানা আছে কত মোলার, সোডিয়াম কার্বনেট 106, বের করে বসাই দিবা। এখানে কি জানতে চাইছে, এখানে আণবিক ভরটা জানতে চাইছে, আণবিক মানে এম এর মান জানতে চাইছে, তাহলে সূত্র কি জানো, ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি বাই 1000, তোমাকে এম এর মান জানতে চাইছে, এমটা রেখে বাকি সব পাশে পাঠাও, এখানে হবে কি 1100 ডিভাইড বাই এস বি। তাহলে দেখো এখানে ডব্লিউ এর মান কত 20 গ্রাম, তারপর এস এর মান কত 0.75 মোলার, বি এর মান কত 250 ml, তাহলে এম এর মান বের হয়ে গেল এস এম বি বাই 1000। এরপরে দেখো কীভাবে 250 ml সেমি মোলার, তাহলে এখানে সেমি মোলার মানে বুঝে নিতে হবে 0.5 মোলার, মোল পার লিটার, এই মোল পার লিটারকে আমরা বড় হাতের এম দ্বারাও লিখি, ঠিক আছে। তো সূত্র কি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি বাই 1000, কী বের করতে হবে, কীভাবে, তাহলে কত গ্রাম লাগবে ডব্লিউ বের করতে হবে। এই যে এস মানে কত, এস মানে হচ্ছে আমাদের কত গ্রাম, এই যে 0.5 মোলার, এম মানে কত, এম মানে হচ্ছে 106, আর বি মানে জানো 200 ml, তাহলে বসাই দিলে যেটা হয় এটা আনসার। আমরা একদিন যৌগের মূল্যের শতকরা সংযুক্তি এইটা আলোচনা করব, আজকে এতটুকু, হ্যাঁ।